ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। দেখো, আমরা গুণোত্তর প্রগতি মানে আমরা জিপি সিরিজটা কন্টিনিউ করছিলাম। আজকে আমরা বর্ণনামূলকের 11 দাগের প্রবলেম থেকে সলভ করব। আগের পার্টে আমরা 10 দাগ পর্যন্ত বর্ণনামূলকের প্রবলেমগুলো সলভ করেছিলাম। দেখো, প্রথমে আমাদের 11, 12, 13 মানে তিনটে প্রবলেমই দেখতে পারো। তিনটে প্রবলেমই কিন্তু আমাদের মানে ওয়ার্ড প্রবলেম আছে, লেখা অঙ্ক, যেগুলো হচ্ছে জিপি সিরিজকে রিয়েল লাইফে আমরা কীভাবে ইউজ করতে পারি, মানে আমাদের কীভাবে ইউজ হবে তার জন্য কিছু প্রবলেম দিয়েছে, মানে বাস্তব সমস্যা বলতে পারি আমরা। তাহলে এগুলো সহজই হয় অঙ্কগুলো। এখানে তুমি ওই এ কত, আর কত, আর কি কি বলেছে সেগুলো যদি বের করে নিতে পারো তাহলে দেখবে অঙ্কগুলো সহজই হবে। তাহলে দেখো, প্রথম প্রবলেমটা বলছে একজন বালক প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে বলেছে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে লেগেছে। আর 10 দিনে মোট কত সঞ্চয় করবে সেটা বের করতে হবে। তাহলে বলেছে কি, প্রথম দিনে ধরো আমরা 11 দাগের প্রবলেমটা করছি। প্রথম দিনে 1 টাকা জমিয়েছে, দ্বিতীয় দিনে 2 টাকা, তারপরের দিনে 4 টাকা, তারপরের দিনে 8 টাকা। মানে এই যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা আমাদের বলে দিয়েছে। তাহলে এখানটায় দেখো, এটার দেখতে পাচ্ছি আমরা জিপিতে রয়েছে, মানে প্রত্যেকটা কত করে গুণ করে যাচ্ছে, 2 করে গুণ করে যাচ্ছে। মানে সবগুলো যদি 2 গুণ করি তাহলে এটা এসে যাবে এই সিরিজটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আর কত, মানে এর যেটা হচ্ছে আমাদের কমন রেশিও বা আমরা সাধারণ অনুপাত বলতে পারি, সেটা 2 হচ্ছে। প্রত্যেকটা 2 করে গুণ করে যাচ্ছি। আর প্রথম পদ যেটা ছিল মানে এ কত, প্রথম পদ আমাদের 1 আছে, মানে এ যদি বলি আমরা এখানে হচ্ছে 1। তাহলে এখানে কি বলতে চেয়েছে, 10 দিনে মোট সঞ্চয়, মানে আমাদের S10 বের করতে বলেছে, তাই তো? মানে 10 দিনে সঞ্চয়টা বের করতে বলেছে, মানে মোট কত টাকা আমরা মানে সেভ করব সেটা, মানে S10 বের করতে বলেছে এখানে। তাহলে S10 এর সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। সূত্র কেমন ছিল আমাদের, এ আর দেখেছি আমরা 2, মানে 1 এর থেকে বড়, তাহলে r টু দি পাওয়ার n লিখবো প্রথমে এখানে। তাহলে 2 টু দি পাওয়ার n হচ্ছে এখানে 10 -1, আর নিচে বলতে পারি আমরা r - 1 হয়, তাহলে 2 - 1। আর এর মানও আমরা 1 জানতাম, এর মানও আমরা 1 বসিয়ে দিচ্ছি। মানে Sn এর সূত্রে আমরা এর জায়গায় আমরা 1 বসাচ্ছি আর r এর জায়গায় 2। তাহলে এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে আমাদের 2 টু দি পাওয়ার 10 এর মান দেখো 1024 হবে, মানে এটা হচ্ছে আমাদের 1024 -1, আর নিচে তো একই আছে, মানে হচ্ছে আমাদের 1023 টাকা। তাহলে আমরা দেখলাম যে এইভাবে যদি সেভ করতে থাকে সে 10 দিনে মোট এই 1023 টাকা সঞ্চয় করবে। দেখো, তারপরে 12 দাগেরটা বলছে, এক ব্যক্তি বিনা সুদে এত টাকা ধার করেছে আর 9টি মাসিক কিস্তিতে শোধ করেছে, মানে 9টা, মানে 9 নম্বর মাসিকে ওটা টাকাটা শোধ করতে পেরেছে। আর কিস্তিগুলো এমন যে দ্বিতীয় থেকে আগের কিস্তির 3 গুণ, মানে এখানে আর কত, মানে যদি 12 দাগের প্রবলেমটা বলো, এখানে হচ্ছে আমাদের আর, মানে প্রত্যেকটা বলেছে আগের 3 গুণ করে দিচ্ছি, মানে আর এর মান 3 হবে। আর শেষ কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে, মানে মোট আমাদের ধরো এত টাকা ধার নিয়েছিল, তাই তো? তাহলে এই টাকাটা আমাদের শোধ করতে হবে, মানে এস যদি বলি, S9 এর মান বলেছে, তাই না? 9 নম্বর মাসিকে ও হচ্ছে পুরো টাকা, কিস্তির টাকা শোধ করেছে। তাহলে সেটার মান বলে দিয়েছে আমাদের এইটা 9841। তাহলে S9 এর মান বলে দিয়েছে, আর বলে দিয়েছে, এ আননোন। তাহলে এ বের করে নিতে পারলে আমাদের শেষে কি চেয়েছে, শেষ কিস্তির পরিমাণ, মানে আমাদের T9 চেয়েছে। তাহলে T9 বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, তাহলে S9 এর আমরা সূত্র ফেলছি। এখানে হবে আমাদের এ, প্রথম পদ আমরা এ ধরছি, মানে প্রথম কিস্তির টাকাটা আমরা এ ধরেছি। তাহলে এ, আর হচ্ছে এখানে 3 ছিল, 3 টু দি পাওয়ার আমাদের 9 - 1/3 - 1। সূত্র ফেললে এটা হচ্ছে, আর এটা হচ্ছে 9841। দেখো, তাহলে এখানে এ হচ্ছে, আর 3 টু দি পাওয়ার 9 কত হচ্ছে, আমি ক্যালকুলেটর ইউজ করছি এখানে। 3 টু দি পাওয়ার 9 হচ্ছে আমাদের এটা, তার থেকে 1 বিয়োগ হবে। দেখো, তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমাদের এমন 19682, আর নিচে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হচ্ছে, আর এটা হচ্ছে 9841। দেখো, 2 দিয়ে এটা কাটলেই হয়তো এটা এসে যাবে 9841। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই 9841 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এর মান দেখছি আমরা 1, মানে এই 9841কে যদি এটা ক্যান্সেল করি তাহলে দেখো এর মান হচ্ছে আমরা 1। তাহলে এ জেনে গেছি, আর জেনে গেছি, T9 বের করতে হবে, মানে আমরা বের করছি T9। এ কত, এ হচ্ছে 1, আর
আর হচ্ছে এই 3। তাহলে T9 এর সূত্র কি ছিল? প্রথমে a মানে আমাদের 1 ছিল, তারপরে r টু দি পাওয়ার মানে 3 টু দি পাওয়ার 9 - 1 হবে, মানে 3 টু দি পাওয়ার 8 হবে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে আমাদের 6561। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। দেখো তারপরে 13 দাগেরটা একই হবে। এখানে কি বলেছে দেখো, এক ব্যক্তি বলেছে এত টাকা বিনা সুদে ধার করলো, যা 9টি মাসিক কিস্তিতে শোধ করবে এটাও। আর প্রত্যেক কিস্তির পরিমাণ দ্বিতীয় থেকে আগেরটা 3 গুণ। আর বলেছে 7টি কিস্তি দেওয়ার পরে যে টাকা মানে যে বাকি টাকা একসঙ্গে শোধ করতে চাইলে তাকে এখন কত টাকা দিতে হবে। তাহলে এখানে আমাদের মানে 9টি মাসিক কিস্তিতে শোধ করবে, মানে S9 এর ধরো মান বলে দিয়েছে আমাদের এটা 19682। আর বলেছে আর এর মান দ্বিতীয় থেকে আগেরটা 3 গুণ, মানে আর কত বলেছে আমাদের, আর এর মান বলে দিয়েছে আমাদের 3। তাহলে এখান থেকে আমরা ধরো এ বের করে নিচ্ছি। তাহলে সে একইভাবে S9 এর সূত্র পড়বে আমাদের, এ হবে r টু দি পাওয়ার আমাদের 9 - 1, মানে আর এর মান 3 ছিল, মানে 3 টু দি পাওয়ার 9 - 1 বাই 3 - 1 বলতে পারবো। এটার মান হচ্ছে এই 19682। একটু আগেও আমরা এই 3 টু দি পাওয়ার 9 - 1 এর মান বের করলাম, সেটার মানে এটা বেরিয়েছিল না, 19682 বেরিয়েছিল, আর নিচে 2 হচ্ছে। তাহলে এটা 19682 এমন। তাহলে এই টার্মটা আমরা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে এর মান পাচ্ছি আমরা, এর মান 2। দেখো এবার অঙ্কটা ভালো করে কি বলেছিল, 7টি কিস্তি দেওয়ার পর মানে S7 ধরো আমাদের বের করতে হচ্ছে, সে বাকি টাকা একসঙ্গে দিতে চাচ্ছে, মানে টোটাল টাকা যদি এটা এটা দিতে চাই, দিতে হবে আমাদের, তাহলে S7 এর পরে আর যেটা রিমেইনিং থাকবে মানে মাইনাস করে দিলেই হয়ে যাবে, S9 - S7 ধরো। তাহলে আমরা প্রথমে S7 বের করতে যাচ্ছি। S7 মানে সেই একইভাবে হবে আমাদের, এ হচ্ছে 2 জেনে গেছি, আর 3 টু দি পাওয়ার 7 - 1 বাই 3 - 1 এমন হবে, নিচে 2 ক্যান্সেল হয়ে যাবে, মানে 3 টু দি পাওয়ার 7 - 1 এটা বের করলে হয়ে যাবে। দেখো এখানে 3 টু দি পাওয়ার 7 এর মান হচ্ছে আমাদের 2187। তাহলে তাতে 1 বিয়োগ করলে 2186 এমন হবে। আর এই নিচের 2 এই 3 - 1 এর সঙ্গে কেটে গেছে ধরো। তাহলে S7 পর্যন্ত দেখছি আমরা, যোগ করলে এটা হচ্ছে। তাহলে আমাদের যে টাকাটা বাকি থাকবে বলেছে সেটা নিশ্চয়ই কত হবে, মোট টাকা ছিল 19,682। এর থেকে আমাদের এই 2186 বিয়োগ করতে হবে। আর দেখো এই বিয়োগটা করলে আমাদের হবে আমাদের কত হচ্ছে, 17,000 হচ্ছে 496। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। মানে এখানে বলেছিল আমাদের 7টা কিস্তি দেওয়ার পরে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা একবারে দেবে। তাই দেখলাম আমরা টোটাল দিতে হচ্ছে আমাদের এই 19,682, আর 7 নম্বর মাস পর্যন্ত কিস্তিতে দিয়েছি আমি এই 2,186। তাহলে টোটাল টাকা থেকে এটা বিয়োগ করলে আমাদের ওই একবারে কত টাকাটা দিতে হবে সেটা বেরিয়ে যাবে। দেখো তারপরে 14 টাক বলছে দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় মধ্যক 15 আর গুণোত্তরীয় মধ্যক আমাদের 12, সংখ্যা দুটি বের করতে হবে। তাহলে আমরা ধরলাম সংখ্যা দুটি হচ্ছে এক্স ও ওয়াই, মানে আমরা 14 টা সলভ করছি। তাহলে এখানে এক্স ওয়াই সংখ্যা দুটো ধরে নিলে যে সমান্তরীয় মধ্যক সেটা কি বলেছিলাম, মানে যদি সমান্তরীয় মধ্যককে আমরা এম বলতে পারি, মানে অ্যারিথমেটিক মিন যেটা, সেটা কি হয়, সেটা হয় বলেছিলাম এক্স প্লাস ওয়াই বাই 2 এমন হয়, মানে সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এম বেরিয়ে যায়। আর জিএম মানে জিওমেট্রিক মিন যেটা গুণোত্তরীয় মধ্যক, সেটা কি হয় বলেছিলাম রুট এক্স ওয়াই। তাহলে অ্যারিথমেটিক মিন হচ্ছে এটা, জিওমেট্রিক মিন এটা, মানে আমাদের বলে দিয়েছে কি, এটা বলেছে এক্স প্লাস ওয়াই বাই 2, মানে সমান্তরীয় মধ্যক 15 বলেছিল, তাহলে এটার জায়গায় আমরা 15 বসাতে পারবো। মানে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই এর মান পাচ্ছি আমরা 30, আর রুট আমাদের এক্স ওয়াই এটার মান বলে দিয়েছে আমাদের 12, মানে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ওয়াই সমান সমান 144 এমন বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের এক্স ওয়াই বের করতে হবে। দেখো অনেকভাবে সলভ করা যেতে পারে। আমরা এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ারের মানটা ধরো বের করছি এটা, তো এটা লেখা যায় কেমন, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, আর এখানে হবে আমাদের 4 এক্স ওয়াই। তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই এর মান 30 ছিল, তার স্কোয়ার হবে আর 4 × 144 এমন হচ্ছে।
এটা 900 হবে, আর এটা 4 4 16 হচ্ছে 16 17 আর 1 5 বিয়োগ করলে দেখো হচ্ছে আমাদের 4 2 6 3। দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা বের করে নিয়েছি এটা। তাহলে মানে স্কয়ারের মান বের করে নিয়েছি। তাহলে এক্স মাইনাস ওয়াই হবে আমাদের রুট এটা 324, মানে এটা 18 হবে, তাই তো? 18 হচ্ছে, এটা প্লাসের মানই বেরোবে যেহেতু আমাদের ধনাত্মক বলে দিয়েছিল এক্স ওয়াই। আর আমরা এক্স ধরো ওয়াই থেকে বড়ই ধরে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান 18 পাচ্ছি আমরা। দেখো তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান বলে দেওয়া ছিল, মানে 30 ছিল, আর আমরা বের করে নিলাম এক্স মাইনাস ওয়াই, এটার মান হচ্ছে 18। তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই ক্যান্সেল করি, ধরো ওয়াই ক্যান্সেল হলো, তাহলে এখানে 2x এর মান হচ্ছে আমাদের 48, মানে এক্স এর মান পাচ্ছি আমাদের 24। তাহলে এক্স এর মান 24 যদি হয়ে যায়, ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান 30 মাইনাস এটা হবে, 30 মাইনাস 24 হলে 6 হচ্ছে। তাই সংখ্যা দুটি চেয়েছিল, একটা কত হচ্ছে 24 আর একটা 6। এবার 15 দাগেরটা বলছে আমাদের এবিসি এরা গুণোত্তর শ্রেণীভুক্ত, আর এক্স ওয়াই যথাক্রমে এবি আর বিসি সমান্তরীয় মধ্যক। তাহলে আমাদের এগুলো প্রুভ করতে হবে। মানে আমাদের এবিসি গুণোত্তর শ্রেণীভুক্ত বলেছে, মানে যদি এ বি সি এইভাবে লিখি আমরা, সেগুলো গুণোত্তর শ্রেণীভুক্ত। তাহলে এখান থেকে আমরা যদি এটা গুণোত্তর প্রকৃতির থাকে, তাহলে কি বলেছিলাম, এমনভাবে লেখা যায়, মানে সি বাই বি ইকুয়াল আমাদের বি বাই এ, এটা সমান সমান আর হয়। বা এখান থেকে আমরা দেখো সেই পেয়েছিলাম, এখান থেকে আমরা বলতে পারছি মানে বির মান হবে আমাদের এ আর, তাই তো? মানে বি সমান সমান এ আর হচ্ছে, আর সি সমান সমান আমাদের হচ্ছে আমাদের এ আর স্কয়ার। দেখো তাহলে এখান থেকে আমরা বির মান এ আর সির মান এ আর স্কয়ার, বা তুমি এখান থেকে বলতে পারো এখান থেকে কি হয়, এটা এ হয়, এর সঙ্গে কিছু গুণ করে করে তো যায়, মানে আর গুণ করে যাই আমরা। তাহলে বি সমান সমান কি বলতে পারছি, বি সমান সমান এ আরই বলতে পারি। আর সি দেখো আরেকবার আর গুণ হবে, মানে সি সমান সমান এ আর স্কয়ার। তাই প্রথম থেকেও বলা যায় বা এইভাবে বের করে নিতেও পারো। তাহলে আমরা বির মান এ আর জেনে গেছি, আর সির মান হচ্ছে আমাদের এ আর স্কয়ার, যেহেতু আমাদের এবিসি গুণোত্তর প্রকৃতির ছিল বলেছিল। আরেকটা কন্ডিশনও লেখা যেতে পারে, সেটা হচ্ছে কিন্তু এই বি স্কয়ার সমান সমান এসি বলা যায়, তাই না? মাঝেরটা স্কয়ার করলে আর প্রথম আর তৃতীয়টা গুণ করলে এসে যায়, সেটা ইউজ হতে পারে। আর আমাদের বলেছিল কি এক্স ওয়াই এ বি আর বিসির সমান্তরীয় মধ্যক, তাহলে এক্স ইকুয়াল কি হবে? এক্স ইকুয়াল হবে নিশ্চয়ই আমাদের ওই এ প্লাস বি বাই টু। সমান্তরীয় মধ্যকের সময় বলেছিলাম সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে সমান্তরীয় মধ্যক পাওয়া যায়। তাহলে এক্স এর মান এটা পাচ্ছি, আর ওয়াই ছিল বি আর সি, তাহলে বি প্লাস সি বাই টু। তাহলে এগুলো আমাদের বলে দিয়েছে, মানে প্রত্যেকটা অঙ্কে এটা ইউজ করতে হবে হয়তো। প্রথমটা দেখছি আমরা, এটাও বলেছে আমাদের এ বাই এক্স প্লাস সি বাই ওয়াই, এটার মান 2 দেখাতে হবে আমাদের। তাহলে এর মান ধরো এখান থেকে, তাহলে আমরা এক্স এর মান সিম্পলিফাই করে নিচ্ছি। ধরো এক্স এর মান ছিল এ প্লাস বি বাই টু, আর এর মান আমরা রেখে দিচ্ছি, এর মান বসাচ্ছি না। আর বির মান ছিল আমাদের এ আর, তাহলে এ আর বাই টু এমন বলতে পারছি। আর ধরো ওয়াই এর মান হচ্ছে আমাদের বি প্লাস সি ছিল, মানে এটা এ আর ছিল, আর এটা ছিল আমাদের এ আর স্কয়ার বাই টু এমন। তাহলে দেখো এ রাখছি আমরা, আর এক্স এর মান এই যেটা পেয়েছি, মানে এ প্লাস এ আর বাই টু এটা ইউজ করছি। আর সি রেখে দিচ্ছি আমরা, না সির মানও জানি আমরা, সির মান বসিয়ে দিচ্ছি। সির মান ছিল আমাদের এ আর স্কয়ার, আর ওয়াই এর মান এটা, মানে আমাদের এ আর প্লাস এ আর স্কয়ার বাই টু। এই যে ওয়াই এর মান পেয়েছিলাম আমরা, এটা ইউজ করলাম। আমাদের টার্গেট হচ্ছে 2 দেখানো। তাই দেখো এখান থেকে নিচের থেকে এ কমন যাবে, আর এই নিচের এই দুইগুলো উপরে চলে যাবে, মানে আমরা বলতে পারছি 2a। আর নিচের থেকে দেখো দেখো আমরা এ কমন নিতে পারছি, মানে এই টার্মটা থেকে এ কমন নিলে হবে আমাদের 1 প্লাস আর। আর এখানেও আমরা উপরে এ আর স্কয়ারের সঙ্গে 2 গুণ হয়ে যাবে, মানে এই দুইটা, তাহলে 2a আর স্কয়ার এমন হচ্ছে। আর নিচের থেকে এ আর কমন নিলে আমাদের হবে 1 প্লাস আর। দেখো তাহলে আমাদের লসাগু যদি করি, এখানে হচ্ছে এ আর 1 প্লাস আর এমন, তাহলে এখানে একটা আর গুণ হবে, মানে 2a আর বলতে পারি এটা, আর উপরে এটা হবে আমাদের, এটাই থাকবে 2a আর স্কয়ার। তাই দেখো উপর থেকে আমরা 2a আর কমন নিলে পাবো আমরা 1 প্লাস আমাদের আর, আর নিচেও এটাই ছিল। তাই দেখো এ আর, মানে এগুলো সব ক্যান্সেল হয়ে 2 হচ্ছে, তাহলে 2 প্রুফ করার দরকার ছিল আমাদের।
দেখো তারপর দুয়েরটা এটা বলেছে, এটা বলেছিল আমাদের দেখাতে হবে 1/x প্লাস 1/y, এটার মান 2/b এমন দেখাতে হবে। তাহলে 1/x এর মান আমরা সেই এটা ইউজ করব। x এর মান হচ্ছে আমাদের a প্লাস ar/2 বলতে পারি, আর 1/y এর মান হচ্ছে ছিল আমাদের ar প্লাস ar²/2। তাহলে এখান থেকে দেখো সেই একই হবে, উপরে 2 চলে যাবে আর নিচের থেকে a কমন দিলে দেখো 1 প্লাস r এমন হবে, আর 2 উপরে গেলে এখান থেকে ar কমন দিলে হবে আমাদের 1 প্লাস r। দেখো তাহলে আমরা সে একইভাবে করছি, আমরা ar 1 প্লাস r এটা লসে করছি, তাহলে এখানে r গুণ হবে মানে 2r হবে, আর এটা 2। তাহলে উপর থেকে 2 কমন দিলে হচ্ছে আমাদের 1 প্লাস r, আর এটা হচ্ছে ar 1 প্লাস r। তাহলে দেখো 1 প্লাস r টার্মটা কেটে যাবে, থাকছে আমাদের 2/ar, আর ar এর মান ছিল b, তাই 2/b যেটা প্রুভ করতে বলেছিল আমরা এনে দিয়েছি এই পাশ থেকে। দেখো তারপরে 16 দাগটা বলছে আমাদের এবিসি এরা সমান্তরাল শ্রেণীতে রয়েছে আর এক্স ওয়াই জেড এরা গুণোত্তর শ্রেণীতে রয়েছে, তাহলে এটা আমাদের প্রুভ করতে হবে। মানে আমাদের 16 দাগটা এবিসি সমান্তরাল শ্রেণীতে রয়েছে, মানে এই বি যেটা আছে, বি সমান সমান কি বলতে পারবো আমরা, এ প্লাস c/2 এমন বলতে পারি, বা বলতে পারছি আমরা ওই এ প্লাস সি সমান সমান 2b। ধরো এটা বলে দিয়েছে আমাদের, আর বলেছে এক্স ওয়াই জেড গুণোত্তর শ্রেণীতে রয়েছে, মানে কি ওয়াই স্কোয়ার মানে মাঝেরটার স্কোয়ার, আর প্রথমটা তৃতীয়টার গুণফল হবে মানে এক্স জেড হবে, এক্স জেড। মানে এই দুটো কন্ডিশন আমাদের দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের এটা প্রুভ করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে দেখছি উপরে আমাদের এ মাইনাস বি আছে, আর বি মাইনাস সি এমন রয়েছে না, ঠিক আছে, তাহলে আমরা এমন করছি এ মাইনাস বি নিলাম আর বি মাইনাস সি এমন লেখা যায়। মানে এই 2bটার একটা বি এদিকে দিয়েছি, ধরো একটা সিটা ওদিকে নিয়ে গেছি, লেখা যায় এমন। তাহলে সেটা আমরা এখানে ইউজ করব। মানে বলেছিল আমাদের ধরো লেফট হ্যান্ড সাইড আমরা বাম পক্ষ নিয়ে শুরু করছি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আর ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ, আর ছিল আমাদের গুণে ছিল এগুলো, আর জেড টু দি পাওয়ার আমাদের এ মাইনাস বি এটা। এখানে আমরা এই ধরো বি মাইনাস সির জায়গায় আমরা এ মাইনাস বি বসাতে পারি, তাই না? এই যে বি মাইনাস সির জায়গায় আমরা এ মাইনাস বি দেখে নিয়েছি একই হয়, তাহলে এক্স টু দি পাওয়ার আমরা বি মাইনাস সির জায়গায় এ মাইনাস বি ইউজ করলাম, আর ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ থাকুক, আর জেড টু দি পাওয়ার এ মাইনাস বি। এবার দেখো এই টার্ম দুটো মানে সেম আছে পাওয়ার, তাহলে আমরা একবারে এক্স জেড এর পাওয়ারে এ মাইনাস বি লিখতে পারবো, আর ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ। এবার দেখো এক্স জেড ইকুয়ালি ছিল কি ওয়াই স্কয়ার, এই যে এক্স জেড সমান সমান ওয়াই স্কয়ার গুণোত্তর পদ্ধতির কন্ডিশনের জন্য হয়েছে, এটা আমরা ওয়াই স্কয়ার লিখতে পারবো, ওয়াই স্কয়ার সমান সমান এ মাইনাস বি, আর ওয়াই টু দি পাওয়ার আমাদের ছিল এটা সি মাইনাস এ। দেখো এখানে আমরা বলতে পারবো ওয়াই টু দি পাওয়ার এটা গুণ হয়ে যাবে, মানে 2 এর সঙ্গে এ গুণ হবে, 2 এ হবে মাইনাস 2b হচ্ছে, আর এটা ওয়াই টু দি পাওয়ার মানে গুণে ছিল এগুলো সব, আর এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার আমাদের সি মাইনাস এ এমন। তাহলে গুণে থাকলে পাওয়ার আমাদের যোগ হয়ে যাবে, মানে ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আমাদের 2a মাইনাস 2b প্লাস সি মাইনাস এ এমন। তাহলে ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আমাদের 2a থেকে এ ক্যান্সেল হলে আমাদের এ হবে, আর সি রাখলাম মাইনাস 2b। এবার দেখো প্রথমে আমাদের বের করে রেখেছিলাম এ প্লাস সির মান কত হয়, 2b হয়, তাই তো ছিল এ প্লাস বির মান 2b, সেটা এখানে ইউজ করছি ধরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ওয়াই টু দি পাওয়ার এ প্লাস সির জায়গায় 2b ইউজ করবো মাইনাস 2b। তাহলে দেখো হচ্ছে আমাদের ওয়াই টু দি পাওয়ার 0 হচ্ছে, আর টু দি পাওয়ার 0 হওয়া মানে 1 হবে, সেটা আমাদের প্রুভ করতে ছিল। দেখো তারপরে 17-1 যেটা বলছে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যা সমষ্টি বলে দিয়েছে, আর তাদের প্রান্ত দুটির প্রত্যেকটিকে 4 দিয়ে আর মধ্যকটিকে যদি 5 দিয়ে গুণ করি, তবে গুণফল 3টি আবার সমান্তরাল শ্রেণীভুক্ত হয়ে যাবে বলেছে। তাহলে 3টি সংখ্যা আমাদের বের করতে বলেছে, মানে 17 দাগের এক একটা যদি বলি আমরা, এটা বলছে 3টে গুণোত্তর শ্রেণীর সংখ্যা সমষ্টি আমাদের এটা, তাহলে এই সংখ্যা 3টে ধরলাম আমরা, যেহেতু সমষ্টি বলেছে আমরা এ ধরছি প্রথমটা, তারপরটা এ আর হবে, তারপরটা এ আর স্কয়ার হবে, মানে 8 গুণ হয়ে যায়, তাহলে তেমনভাবে ধরেছি, আর তাদের যোগফলটা আমাদের বলে দিয়েছে হলো 70, মানে এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার, মানে আমরা সংখ্যা 3টে এটা ধরেছি, তাই এদের যোগফলের মান 70 বলে দিয়েছে। এটা ধরো আমাদের 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় কন্ডিশন দেখো বলছে প্রান্ত দুটির, মানে যদি বলি প্রান্ত মানে এইটা একটা আর এটা, এদের সঙ্গে যদি প্রত্যেককে 4 দিয়ে যদি আমরা গুণ করি, মানে প্রথমটা 4 দিয়ে গুণ করলে কত হবে
4a হবে। আর তৃতীয় যেটা আছে সেটা 4 দিয়ে গুণ করলে 4 আমাদের এ আর স্কোয়ার হচ্ছে এটা। আর মাঝে যেটা থাকবে মানে মধ্যককে 5 দিয়ে গুণ করতে হবে, মানে এটা 5 এ আর। এটা যদি হয় এটা নাকি আবার কি বলছে সমান্তরাল শ্রেণীভুক্ত, মানে এটা হচ্ছে সমান্তরাল শ্রেণীতে আছে, এটা সমান্তরাল শ্রেণীতে আছে। তাহলে এটা সমান্তরাল শ্রেণীতে থাকলে কি হবে, তাহলে এটা সমান্তরাল শ্রেণী যদি হয়ে যায় তাহলে আমরা এই প্রথমটা আসছে সেটা যোগফল মানে 4a প্লাস 4a আর স্কোয়ার যেটা হবে সেটা ইকুয়াল কত হবে, মাঝেরটার দ্বিগুণ হয় তাহলে আমরা বলতে পারবো এই 2 ইন্টু এই 5 আর এমন হবে। মানে এখন বলে এখানে লিখতে পারো। এখন যেহেতু এরা সমান্তরাল শ্রেণীতে ছিল তাহলে আমরা এটা বলতে পারছি। ধরো এখান থেকে যদি সিম্পলিফাই করা যায়, এ ধরো ক্যান্সেল হয়ে যাবে না, তাহলে এটা হচ্ছে ধরো 4a কমন নিলাম তাহলে হয়ে যাচ্ছে আমাদের 1 প্লাস আর স্কোয়ার। আর এখান থেকে হচ্ছে আমাদের মানে 10a বলতে পারছি, 10a আর। তাহলে আমরা ধরো a ক্যান্সেল হচ্ছে আর 2 দিয়ে কাটলে এটা 2, এটা 5, মানে বলতে পারছি আমরা 2 আর স্কোয়ার প্লাস 2 সমান সমান 5 আর এমন হচ্ছে। তাহলে এখান থেকে 2 আর স্কোয়ার মাইনাস 5 আর প্লাস 2 ইকুয়াল 0 হবে। তাহলে এখানে মিল টার্ম করলে দুটো টার্ম পাবো আমরা আর এর, মানে আর স্কোয়ার মাইনাস 4 আর প্লাস না মাইনাস হবে মাইনাস আর প্লাস 2 ইকুয়াল 0। দেখো এখান থেকে 2 আর কমন নিলে হচ্ছে আমাদের আর মাইনাস 2, আর এখান থেকে 1 কমন নিলে হবে আর মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আর মাইনাস 2 আর 2 আর মাইনাস 1 ইকুয়াল 0, মানে আর এর দুটো মান পাচ্ছি, একটা 2 আর একটা 1/2। তাহলে আর এর দুটো মান পেয়েছি, একটা 2 আর একটা 1/2। আর দেখো প্রথম যে কন্ডিশন ছিল মানে এ যদি কমন নিয়ে নিতাম আমরা এটা থেকে, তাহলে এ কমন নিলে হচ্ছে আমাদের 1 প্লাস আর স্কোয়ার, এটার মান 70 বলে দিয়েছিল। তাহলে এখান থেকে আর এর মান ধরো আমরা 2 ইউজ করছি, আর ইকুয়াল 2 এটা পুট করছি আমরা। তাহলে আর এর মান 2 হলে এখানে আমরা এ আর এর মান 2 বসালে কত হবে 1 প্লাস 2 প্লাস 2 এর স্কোয়ার 4, এটার মান 70। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা 7। তাহলে এটা 10 হচ্ছে, মানে এর মান আমরা পাচ্ছি তখন 10। তাহলে সংখ্যা তিনটে কি হবে, আমাদের 10 ছিল প্রথমে আর 2 করে গুণ হয়ে যাচ্ছে, মানে 10-এর পরে হবে আমাদের 20 আর তারপরে হবে আমাদের 30। তাহলে এটা একটা অ্যান্সার হতে পারে। দেখো আর একটা কেস হতে পারে আর এর মান আমরা 1/2 বলতে পারি, মানে আর এর মান 1/2 ছিল, সেক্ষেত্রে কি হচ্ছে 1 মানে a ইন্টু 1 ছিল না, 1 প্লাস আর ছিল, আর হচ্ছে আমাদের 1/2, তারপরে আর স্কোয়ার ছিল মানে 1/2 স্কোয়ার করলে 1/4, এটার মানও 70 হবে। মানে সেই 1 নম্বর সমীকরণে ধরো আমরা এই আর এর মান 1/2 বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এ, এটা হবে আমাদের 4ই হবে, 4 2 1 70 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের এ 7/4। তাহলে 7 দিয়ে এটা দেখো 10 হবে, মানে এর মান পাচ্ছি আমরা কত 4 10 40। তাহলে এর মান যদি 40 হয় তাহলে ওখান থেকে আমরা ওই প্রথমে 40 হচ্ছে, তারপরে 1/2 গুণ করলে হবে আমাদের 20, তারপর 1/2 গুণ করলে আমাদের হচ্ছে 10। মানে সংখ্যা তিনটে হয় আমাদের এই 10 20 30, 30 না এটা 40 ছিল না। দেখো এখানে যদি আমরা গুণ করেছিলাম যখন এটা আমাদের 40 হবে, তো 20-র সঙ্গে যখন 2 গুণ করছি এখানে 40, এটা 40 ছিল, 10 20 40 হবে, নাই আমাদের এই এটা হবে 40 20 10। দেখো তবে 2 দাগেরটা বলছে মনে করো কোনো সমান্তরাল পদ্ধতির r তম পদ এটা, আর T2 T8 T32 এগুলো নাকি গুণোত্তর পদ্ধতি আছে, তাহলে গুণোত্তর সাধারণ অনুপাত মানে আর এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথম বলেছিল সমান্তরাল পদ্ধতির r-তম পদ মানে টিআর বলে দিয়েছিল, আর টিআর এর সূত্র আমরা জানি সমান্তরাল পদ্ধতিতে এটা আছে, তাহলে a প্লাস আমাদের ওই r-1d, তাই তো হবে, মানে r-তম পদ আমাদের সমান্তরাল পদ্ধতির এই হবে, এই সূত্রে আসে। আর তার থেকে আমরা টি টু এগুলো বের করতে পারবো, তাহলে টি টু কত হবে এ প্লাস 2 - 1 মানে এ প্লাস ডি হচ্ছে। আর T8 বলতে পারি আমরা এ প্লাস 7d হবে। আর T32 এটার মান হচ্ছে আমাদের এ প্লাস 31d। আর কন্ডিশন ছিল আমাদের মানে T2 T8 আর T32 এরা নাকি গুণোত্তর শ্রেণীতে আছে।
দেখো এখানে আননোন কিন্তু অনেকগুলো, মানে এ ডি সব আননোন, আবার আরও বের করতে হবে, মানে এ আর না, মানে গুণোত্তর প্রগতি সাধারণ অনুপাত যেটা, সেটা বের করতে হবে। তাহলে আমরা রেশিওটা ইউজ করছি ধরো, তাহলে T8 কে যদি আমরা T2 দিয়ে ভাগ করি সেটাও আর হবে, আবার আমাদের এই T32 কে যদি আমরা T8 দিয়ে ভাগ করি সেটাও আমাদের হবে ওই আর, তাই তো? মানে কি ছিল আমাদের T2 কমা আমাদের T8 কমা টি আমাদের 32, এরা গুণোত্তর শ্রেণীতে আছে, মানে কি এদের মানে T8 কে যদি আমরা T2 দিয়ে ভাগ করি সেটাও আর হয়, আর এটা আছে এটাকেও যদি T8 দিয়ে ভাগ করি সেটাও আর হয়, মানে এই দুটোর মানে আমাদের আর, মানে যেটা আমাদের চেয়েছে আর এর মান, সেটা আমরা এটা এখান থেকে বের করতে পারি, মানে আর ইকুয়ালি বলতে পারছি এগুলো ধরো। তাহলে আর এর মানই পাচ্ছি ধরো T8 মানে পেয়েছিলাম আমরা এটা A+7D বাই এটা T2 হচ্ছে আমাদের A+D, এটার মান হচ্ছে আমাদের T32, মানে পাচ্ছি আমরা A+31D বাই T8, T8 এর মান হচ্ছে আমাদের A+7D, এটা। দেখো তাহলে এখান থেকে আমরা এটা ইউজ করছি, ধরো এই সব রেশিওগুলো একই, এরা মানে A+7D বাই A+D আছে ধরো এটা, আর এটাও আছে A+31D বাই A+7D। এবার এই রেশিওটাই আমরা ধরো প্রত্যেকটাই আমরা এই লব, মানে এই লবটার থেকে ধরো এর লবটা বিয়োগ করছি। রেশিও এমন করতেই পারি আমরা, সংযোজন যেমন হয় তেমন কিন্তু আমরা মাইনাসও করতে পারি। তাহলে আমরা এখানে বিয়োগ করছি, তাহলে A+31D তার থেকে বিয়োগ করছি আমরা এটা ওই A+7D, এটা। তাহলে এটাও যা করলাম এখানেও সেম করতে হবে, মানে A+7D থেকে আমরা বিয়োগ করব ওই টার্মটা A+D। দেখো এগুলো যেহেতু আমাদের প্রত্যেকটার মানে ঘাত একই ছিল, মানে পাওয়ার একই ছিল, তাই জন্য এমন বিয়োগ করতে পারি আমরা। আর তাহলে এটা বিয়োগ করলে এ ক্যান্সেল হয়ে যাবে, তাই দেখো 31 থেকে 7 বিয়োগ করলে আমাদের হচ্ছে কত, 24D হবে উপরে, আর নিচে এ ক্যান্সেল হলে হচ্ছে আমাদের কত, 6D। তাহলে ডি ক্যান্সেল হলে এখানে আমাদের 4 পাচ্ছি, তাহলে 4 কি পেলাম, আর এর মানই পেলাম। মানে এই রেশিওগুলো ছিল আমাদের, এর থেকে আমাদের অনেকগুলো আননোন ছিল, দেখো এ ছিল, ডি ছিল, তারপর আর বের করতে পারবো না এডি না বের করতে পারলে, তার জন্য আমরা এই এদের মধ্যে বিয়োগ করে দিলাম, মানে প্রথমটা দ্বিতীয়টা লবের থেকে প্রথম রেশিওর লবটা বিয়োগ করলাম, একইভাবে নিচের সেম কাজ করলাম হরেও, তাহলে সেখান থেকে আমরা আর এর মান 4 পেয়ে যাচ্ছি। দেখো তারপরে 18 একটা বলছে পি কিউ আর এরা নাকি সমান্তরাল শ্রেণীতে আছে, আর প্রমাণ করতে হবে আমাদের গুণোত্তর শ্রেণীর কিউতম, মানে পিতম কিউতম আর আরতম পদ তিনটি গুণোত্তর শ্রেণীতে থাকবে। মানে এই যে পি কিউ আর ছিল সেগুলো যদি গুণোত্তর শ্রেণীর পদগুলো হয়, মানে ওই অততম পদগুলো তারাও নাকি আলাদা করে আবার গুণোত্তর শ্রেণীতে থাকবে। মানে পি তো একটা নির্দিষ্ট পদ হবে এমন পি, তারপর ধরো কিউ একটা কোনো এক জায়গা থেকে কিউ নিলাম, আবার কোনো এক জায়গা থেকে আমরা আর নিয়েছি, তাহলে এরা তিনজনাও নাকি আবার গুণোত্তর শ্রেণীতে থাকবে, পরপর তিনটে পদ না, তাহলে তো এমনিতে হতোই, এখানে পি আর কিউ আর কিন্তু পরপর পদ না, মানে গুণোত্তর শ্রেণীর যে কোনো তিনটে এলিমেন্ট আমরা নিচ্ছি, পি কিউ আর, তারাও নাকি আবার দেখাতে হবে গুণোত্তর শ্রেণীতে থাকবে। তাহলে আমরা প্রথমে এটা সমান্তরাল শ্রেণীতে ছিল, তাহলে কি বলতে পারছি আমরা, এই পি প্লাস আর প্রথমটা সেটার যোগফলটা মাঝেরটার দ্বিগুণ, মানে 2Q, এটা বলে দিয়েছে ধরো। আর গুণোত্তর শ্রেণীর আমাদের হচ্ছে মানে সমান্তরাল শ্রেণীর r তম পদ ছিল, তাহলে আর যাতে ওই কমন রেশিওটা আর আমরা আর ধরছি না, ধর অন্য কিছু ধরছি, তাহলে আমরা ওই গুণোত্তর শ্রেণী যেটা আছে, মানে গুণোত্তর শ্রেণীর ক্ষেত্রে আমরা প্রথম পদটা এ ধরছি ধরো, আর সাধারণ অনুপাত যেটা ধরতে হয়, মানে সাধারণত আর ধরি আমরা, সেই আরটা যেহেতু এখানে ইউজ হচ্ছে কনফিউজ হওয়ার জন্য আমরা আর ধরছি না, অন্য কিছু ধরছি, ধরলাম আমরা এম ধরছি। তাহলে এ কি ধরছি আমরা, গুণোত্তর শ্রেণীর প্রথম পদ, আর এম হচ্ছে গুণোত্তর শ্রেণীর হচ্ছে ওই সাধারণ অনুপাত। তাহলে এখান থেকে আমরা প্রথমে বলে গুণোত্তর শ্রেণীর পদগুলো বের করছি, ধরো টিপি, টিপি কত হবে, গুণোত্তর শ্রেণীর পদ কিন্তু এগুলো। তাহলে গুণোত্তর শ্রেণীর পি-তম পদের সময় আমরা প্রথমে এ রাখি, তারপরে হবে আমাদের মানে এম হচ্ছে এখানে কমন রেশিও, মানে এম টু দি পাওয়ার হবে আমাদের p-1, একইভাবে এগুলো বের করো, টি কিউ বের করো, টি কিউ কত হবে, এ এম টু দি পাওয়ার হচ্ছে আমাদের Q-1, আর টি ধরো আমাদের আর, টি r-তম পদ বের করার সময় হবে আমাদের এম টু দি পাওয়ার আমাদের R-1, এটা। তাহলে এইগুলো আমরা পেয়ে গেছি,
আমাদের দেখাতে হবে কি এরা নাকি আবার গুণোত্তর শ্রেণীতে রয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমটা আর এটার গুণ করব, করে মাঝেরটা যদি স্কয়ার দেখাতে পারি তাহলেই হয়ে যাবে। তাই টার্গেট আমাদের এটাই। তাই টিপি গুণ করছি আমরা টিআর, এদের গুণফলটা দেখো হচ্ছে আমাদের এই এ এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু এ এম টু দি পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান এমন। তাহলে এখান থেকে আমরা এ স্কয়ার হচ্ছে আর এম এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মানে পি মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান এমন হচ্ছে। এটা দেখো স্কয়ার হয়েছে, আর এটা আমরা বলতে পারছি এম টু দি পাওয়ার হচ্ছে পি প্লাস আর, মানে পি প্লাস আর মাইনাস টু এমন হচ্ছে। তাহলে এ স্কয়ার আর পি প্লাস আর এর মান দেখো আমরা প্রথমে টু কিউ জেনে গেছিলাম, তাহলে এখান থেকে বলতে পারছি আমরা টু কিউ মাইনাস টু এমন। তাহলে এ স্কয়ার আর এম টু দি পাওয়ার এটা বলতে পারি টু ইন্টু এটা কিউ মাইনাস ওয়ান, আর দেখো এটাকে পুরোটাকে আমরা এমন বলতে পারি এ এম কিউ মাইনাস ওয়ান, তার পুরোটা এমন হবে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এটার মানই দেখো আমাদের টি কিউ ছিল, তাহলে এটা আমরা বলতে পারছি টি কিউ তার স্কয়ার, যেটা আমার টার্গেট ছিল। তাহলে আমরা দেখাতে পারলাম কি পি তম পদ আর আর তম পদের গুণ করলে কিউ তম পদের স্কয়ার লিখতে পেরেছি। তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে পি তম কিউ তম আর আর তম পদগুলো গুণোত্তর শ্রেণীতে রয়েছে, তাহলে প্রুফ কমপ্লিট। দেখো তবে 19 দাগেরটা বলছে কোনো প্রগতির n তম পদ বলে দিয়েছে এটা, আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি মানে tn বলে দিয়েছে। আমাদের প্রগতিটা উল্লেখ করে দিইনি, বুঝে নিতে হবে আমাদের সমান্তরাল না গুণোত্তর হচ্ছে। মানে আমাদের tn ধরো বলে দিয়েছে এটা 3 টু দি পাওয়ার n হচ্ছে প্লাস 2n এমন হচ্ছে। তাহলে আমাদের sn চেয়েছে sn, তাহলে sn যোগ করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে tr বের করছি, ধরো সামেশন ইউজ করবো যেহেতু আমরা, তাহলে tr হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার r আর এটা হচ্ছে 2r। তাহলে আমরা sn ইকুয়াল জানতাম আমরা সামেশন আর ইকুয়াল 1 টু n হবে tr, তাই তো, মানে আর t1 তারপর t2 এভাবে যোগ করলে হয়ে যায় sn। তাহলে এখান থেকে আমরা সামেশন আর ইকুয়াল 1 টু n আর tr এর মান পেয়েছি আমরা দেখো এটা 3 টু দি পাওয়ার r প্লাস 2r। এবার দেখো আর এর মান যদি আমরা একের থেকে বসাতে যাই আর n এ গিয়ে থামবো, তাহলে 3 টু দি পাওয়ার কত হচ্ছে 3 টু দি পাওয়ার 1 প্রথম হবে, আর এর জায়গায় 1 বসাচ্ছি, তারপরে আমরা আর এর জায়গায় 2 বসবে, এইভাবে বসাতে বসাতে আমাদের মানে পরেরটা বলতে পারি কিউ হবে, এইভাবে হতে হতে আমাদের 3 টু দি পাওয়ার আর, মানে এই পর্যন্ত যোগ হবে প্রথমটা, আর এই টার্মটা যেটা আছে দেখো এটা যেটা আছে মানে 2 আর, মানে 2 হচ্ছে আর সামেশন আমরা এটা এমন রেখে দিতে পারি, মানে 1 টু n হচ্ছে আর, মানে 2 আমরা বের করেছি আর রেখেছি। দেখো এটাও সামেশন ভাঙানোর দরকার ছিল না, এটাও আমাদের সূত্রই পড়তো। দেখো এটা গুণোত্তর শ্রেণীতে রয়েছে না, প্রথম পদ 3 আমাদের, আর প্রথম মানে আর এর স্কয়ার আর কত দেখো আরও কিন্তু 10, তাহলে 3 টু দি পাওয়ার আমাদের আর, মানে এখানে আর হবে না n এ গিয়ে থামবে, n হচ্ছে না n, এটা n হচ্ছে, মানে 3 টু দি পাওয়ার আমাদের কমন রেশিও হচ্ছে এখানে 3 মানে 3 ছিল আর এর মান, আর n খানা পদ ছিল n হবে -1/3 -1 এমন হচ্ছে। আর এটা হচ্ছে দেখো এটা স্বাভাবিক সংখ্যা যোগের সূত্র পড়ে যাবে, মানে হয়ে যাবে আমাদের কত n ইন্টু n প্লাস 1/2, মানে সামেশন আর ইকুয়াল এটাই হতো। তাহলে এখান থেকে বলতে পারছি দেখো এটা 3/2 বলতে পারবো, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1। দেখো এটাই আমাদের অ্যান্সার রেখেছে, এটাই অ্যান্সার। দেখো তারপরে 20 দাগ বলছে দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক এ আর দুটি গুণোত্তরীয় মধ্যক আমাদের এই পি কিউ, তাহলে আমাদের এটা প্রুভ করতে হবে। মানে সমান্তরীয় মধ্যক সংখ্যা দুটি বলে দিইনি, ঠিক আছে, আমরা সংখ্যা দুটি ধরলাম, ধরো সংখ্যা দুটি হচ্ছে এক্স ও ওয়াই, মানে কি বলতে যাচ্ছে এখানে ওই এক্স আর ওয়াই এর মাঝে আমাদের একটা সমান্তরীয় মধ্যক বসাচ্ছি এ এমন। মানে যদি আমরা বলি এটা এটা কিসে রয়েছে, এটা এপিতে রয়েছে, মানে এটা কিন্তু এপিতে আছে। আর এপিতে থাকলে কি হয়, এপিতে থাকলে আমরা জানি ওই এর মান যেটা আছে মানে এ ইকুয়াল কত হবে এক্স প্লাস ওয়াই বাই টু এটা হয়।
আর এই কথা যেটা বলেছে দুটো গুণোত্তরীয় মধ্যক বসা, মানে কি এক্স আছে তার মাঝে দুটো গুণোত্তরীয় মধ্যক এমন বসাচ্ছি, একটা পি বসাচ্ছি একটা কিউ বসাচ্ছি, তারপরে আমাদের ওয়াই আছে, মানে এক্স ওয়াই এর মাঝে দুটো গুণোত্তরীয় মধ্যক বসিয়েছি আমরা এমন ভাবে। তাহলে এটা কিসে রয়েছে? এটা কিন্তু আমাদের জিপিতে রয়েছে, মানে এটা আমাদের গুণোত্তর প্রকৃতির রয়েছে। আর এক্ষেত্রে আমরা পদগুলো কেমনভাবে লিখতে পারি, মানে দেখো কিউটা হবে কত, এর সঙ্গে আর আর গুণ করে যাই, মানে বলতে পারি আমরা এই পির মান হবে, ধরো প্রথমে পি ছিল, পির মান হবে আমাদের ওই আর এক্স বলতে পারি আমরা। একইভাবে কিউ কত হবে? কিউ হবে আমাদের আর স্কোয়ার এক্স, তাই না? আর আর গুণ করে যাই, আর যেটা ছিল আমাদের ওয়াই, ওয়াই সমান সমান কত হবে? আর কিউ এক্স। তাহলে আমাদের এতগুলো কন্ডিশন বলেছে, বা এটা তুমি এইভাবে বুঝে নিতে পারো। এটা যেহেতু গুণোত্তর শ্রেণীতে রয়েছে, মানে কি আমাদের হবে শেষের দিক থেকে আসলে সুবিধা হবে, মানে এমন হচ্ছে দেখো ওয়াই বাই কিউ এটার মানও যা হবে, আর কিউ বাই পির মানও তাই হবে, আবার পি বাই এক্স এর মানও তাই হবে, মানে সবগুলোই আর এর সঙ্গে ইকুয়াল হবে। তো এখান থেকে ওই প্রথমে পি ইকুয়াল যখন সমান করবে তখন দেখবে পির মান এক্স আর হবে, তারপরে যখন এটার সঙ্গে ইকুয়াল করবে আর তখন হবে পি আর, আর পির মান আবার এক্স আর ছিল তাই গুণ করলে আমাদের ওই আর স্কয়ার এক্স হয়। আর এটা থেকেও তুমি ওইভাবে দেখতে পারবে, মানে ওয়াই এর মান দেখো ওই কিউ আর হবে, কিউ এর মান বসিয়ে দেবে আবার, দিয়ে এটা হবে, মানে আগের দিন করেছিলাম এইভাবে। তাহলে এখান থেকে পি কিউ আর আর এর মানে পি কিউ আর আর ওয়াই এর মান আমরা পেয়ে গেছি। এবার আমাদের এখানে জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরো বলছি আমরা এটা পি স্কোয়ার প্লাস কিউ, আর এটা ছিল কিউ স্কোয়ার বাই পি সমান সমান আমাদের টু এ প্রুভ করতে হবে। তাহলে এখান থেকে পির মান বসাচ্ছি, পির মান কত ছিল আর এক্স, তাহলে আর এক্স তার স্কোয়ার, আর কিউ ছিল আর কিউ স্কোয়ার, কিউ মানে কত আর স্কোয়ার এক্স তার স্কোয়ার, আর পি পি মান ছিল আর এক্স। কিউ এর মান বসাইনি না, কিউ এর মান বসিয়ে দিই, কিউ এর মান ছিল আমাদের আর স্কোয়ার এক্স। তাই দেখো উপরে হচ্ছে আমাদের আর স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে আর স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে আর টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার বাই আর এক্স। দেখো তাহলে আমরা এখান থেকে আর ক্যান্সেল করতে পারছি, এক্স পাচ্ছি এটা, আর এটাই হচ্ছে আমাদের আর কিউ আর এক্স, আর কিউ এক্স এমন হচ্ছে। তাই দেখো এক্স এক্সই থাকছে, আর কিউ এক্স এর মান কি ছিল? আর কিউ এক্স এর মান ছিল আমাদের ওয়াই, তাই তাহলে আমরা পাচ্ছি এখান থেকে এক্স প্লাস ওয়াই। তাই দেখো এখান থেকে আমরা ওই সেটা দুই নিয়ে লিখতে পারি, হ্যাঁ দুই দিয়ে এক্স প্লাস ওয়াই বাই টু এমন লিখতে পারি এটার থেকে। আর দেখো এটার মানই আমাদের এই যে এক্স প্লাস ওয়াই বাই টুর মানই দেখো এ ছিল, তাই না? দেখো এখান থেকে এর মান এটা ছিল যে এর মান, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই বাই টুর জায়গায় এ বসাতে পারবো, তাহলে এখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইড আনতে পারছি। রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে আমাদের। দেখো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সেইভাবে সাবস্ক্রাইব করছো না। দেখো তোমাদের সাবস্ক্রাইবই কিন্তু আমাকে মোটিভেট করবে আরও এই ধরনের ভিডিও বেশি বেশি আনার জন্য। তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দাও। দেখো তারপরে 21-এ বলছে কোনো ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা, মানে দুটো অসমান বলেছে পিকিউ, তার সমান্তরীয় আর গুণোত্তরীয় মধ্যক বলে দিয়েছে এজি, দেখাতে হবে এ গ্রেটার দেন জি। দেখো এটা হয়, আমরা প্রুভও করেছিলাম হয়তো প্রথম ভিডিওতে গুণোত্তর প্রকৃতির। আরেকবারই প্রুভ করছি, ধরো পি আর কিউ সংখ্যা দুটো বলেছে, মানে এ বলেছে আমাদের মানে এম, তাই তো সমান্তরীয় মধ্যক, হ্যাঁ এ। তাহলে এ সমান সমান কি হবে? পি কিউ ছিল সংখ্যা, তাহলে পি প্লাস কিউ বাই টু হয় সমান্তরীয় মধ্যকের সময়। আর জি আমাদের গুণোত্তরীয় মধ্যক বলেছে, সেটা কি হয় আমাদের জানি, সেটা হয় আমাদের ওই রুট পি কিউ। তাহলে দেখো এখান থেকে আমরা এভাবে প্রুভ করেছিলাম, এ মাইনাস জি যদি বের করি আমরা, এ মাইনাস জি হলে কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ বাই টু মাইনাস আমাদের রুট পি কিউ এমন। দেখো এখান থেকে আমরা দুই লসাগু বলতে পারছি, মানে এ মাইনাস জির মানে আমরা বের করছি, এটা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস টু রুট পি কিউ। তাই দেখো উপরে আমটাকে আমরা কি বলতে পারছিলাম, এটা রুট পি তার স্কোয়ার, এটা রুট কিউ তার স্কোয়ার বলতে পারছি, আর এটা হচ্ছে মাইনাস টু রুট পি রুট কিউ বাই দুই। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমাদের রুট পি মাইনাস রুট কিউ তার স্কোয়ার, আর নিচে ধরো আমাদের দুই আছে। এটা আমাদের বলে দিয়েছিল দুটো অসমান সংখ্যা, আর কোনো কিছু স্কোয়ার করলে সেটা তো আমাদের পজিটিভ থাকবেই, এটা তাহলে গ্রেটার দ্যান জিরো হবে, ইকুয়াল টু জিরো হতে পারবে না, যেহেতু পি কিউ আমাদের মানে ইকুয়াল ছিল না, অসমান বলেছিল।
তাহলে আমরা বলতে পারছি কি এ মাইনাস জি, এটার মানে গ্রেটার দ্যান জিরো। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা এ গ্রেটার দ্যান জি হবে। তাহলে প্রথম যে প্রুফটা বলেছিল এ গ্রেটার দ্যান জি দেখাতে হবে, সেটা কিন্তু এইভাবে আমরা প্রুফ করি। আগের দিনও হয়তো প্রুফটা করেছিলাম আমি। তারপর এখানে আমাদের সেকেন্ড যে প্রুফ করতে হবে, কি করতে হবে, মানে মড জি দেখাতে হবে গ্রেটার দ্যান আমাদের জি স্কোয়ার বাই এ এমন। আর আমরা প্রুফ করে নিয়েছি এটা, মানে এ গ্রেটার দ্যান জি। এবার দেখো, যদি জেনে যাই আমরা, ওই সংখ্যা দুটো কি বলেছিল এখানে, পি কিউ বলেছিল ধনাত্মক 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 যদি কোনো সংখ্যা হয় তার গুণোত্তরের মধ্যে যেটা জি ছিল, মানে পি কিউ যেহেতু আমাদের এই পি আর কিউ এটা গ্রেটার দ্যান জিরো বলেছিল, ধনাত্মক বলেছিল, তাহলে এর থেকে আমাদের ওই যেটা জি পাচ্ছি আমরা গুণোত্তর প্রগতিতে, মানে গুণোত্তরের মধ্যক যেটা জি পাচ্ছি সেটাও কিন্তু গ্রেটার দ্যান জিরো হবে, মানে দুটো পজিটিভ সংখ্যার গুণোত্তরের মধ্যকও কিন্তু আমাদের গ্রেটার দ্যান জিরো হয়। আর জি গ্রেটার দ্যান জেনে গেলে কি করতে পারি আমরা, দুদিকে জি গুণ করতে পারি, তাহলে আমরা বলতে পারছি এ জি গ্রেটার দ্যান জি স্কোয়ার। মানে দুদিকে ধরো এটা দুপাশে আমরা জি দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এ জি সমান সমান জি স্কোয়ার হচ্ছে। আর এ জি থেকে আমরা ধরো জি রাখলাম, জি রাখলে এটা আমরা এও পজিটিভ, মানে সমান্তরীয় মধ্যকও পজিটিভ হয় আর গুণোত্তরীয় মধ্যকও পজিটিভ হয়, মানে এও কিন্তু গ্রেটার দ্যান জিরো হয়। দুটো ধনাত্মক সংখ্যার তুমি হচ্ছে সমান্তরীয় মধ্যকও কিন্তু বড় হবে শূন্য থেকে। তাহলে এখান থেকে দেখো এ দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা, তাই জি স্কোয়ার বাই এ এমন হচ্ছে। তাহলে জি গ্রেটার দ্যান জি স্কোয়ার বাই এ এমন। এবার দেখো, যদি জেনেই যায় যে জি গ্রেটার দ্যান জিরো, মানে জি পজিটিভ জেনেই গেছি, তাহলে জিউ যা আর মড জিউটা একই হবে, মানে এই যে মড জি এটা আছে সেটা তো পজিটিভ করতে কাজে লাগে। আমরা জেনে গেছি জি হচ্ছে নিজেই পজিটিভ, তাহলে তার মড করলেও একই হবে, মানে এই জির মড যেটা আছে সেটাও আসল কথা, জিকে আমরা মড জি লিখতে পারবো এক্ষেত্রে। তাহলে গ্রেটার দ্যান বলতে পারছি আমরা জি স্কোয়ার বাই। তাহলে যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করতে পারলাম। দেখো তবে 22 দাগের যে প্রবলেমগুলো, এই ধরনের অনেকগুলো প্রবলেম হতে পারে আর এগুলো খুব ইজি হয়, কিন্তু ভালো অঙ্কগুলো। দেখো, বাস্তব সংখ্যার মানে এ বি বলেছে সমান্তরীয় মধ্যক এ, আর এগুলো নাকি তিনটে গুণোত্তরীয় মধ্যক। তাহলে বলো আগে, এ বি সমান্তরীয় মধ্যক এ মানে কি, মানে যদি বলি আমরা এ, তারপরে মাঝে বড় হাতের এ, তারপরে এ এমন দিচ্ছি, তাহলে এরা কি থাকবে, এটা এপিতে থাকবে, তাই তো? তাই বলতে চাচ্ছে যে এর মানে এই যে লাইনটা বলছো এটা এ বি সমান্তরীয় মধ্যক এ মানে কি, এ বির মাঝে আমাদের এ থাকবে। তাহলে এখান থেকেই আমরা তাই জন্য বলতে পারি ওই এ ইকুয়াল কি হয়, এ প্লাস বি বাই টু। একইভাবে এর বলেছে তিনটে গুণোত্তরীয় মধ্যক, মানে ওই এ বির তিনটে গুণোত্তরীয় মধ্যক, এটা মানে কি প্রথমে এ লিখলাম, তারপরে আমাদের জি ওয়ান লিখতে হবে, তারপরে আমাদের জি টু লিখতে হবে, তারপরে জি থ্রি লিখতে হবে, তারপরে বি, মানে এইভাবে থাকলে এটা কি হবে, এটা কিন্তু জিপিতে থাকবে। মানে আগে এটা কিসে ছিল, এটা এপিতে ছিল, মানে সমান্তর প্রগতিতে ছিল, আর এটা কিসে থাকবে, এটা আমাদের জিপিতে থাকবে বলে দিয়েছে। তাহলে এর ক্ষেত্রে আমাদের সেই জি ওয়ান এগুলো পেতে গেলে কি করি আমরা, জি ওয়ান সমান সমান এর সঙ্গে আর গুণ করে যাই, তাই না? তাহলে জি ওয়ানের মান এ আর হবে, জি টুর মান কত হবে, এ আর স্কোয়ার, জি থ্রি হচ্ছে আমাদের এ আর কিউ, আর বি যেটা শেষে ছিল সেটা হবে আমাদের এ আর ফোর। তাই হচ্ছে, তাহলে এইগুলো এখানে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। আর একটা কাজ করতে পারি আমরা, এর মানটা সিম্পলিফাই করতে পারি, নিচে দেখছি আমরা এ রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এ বির মানও ধরো এখানে যেটা পেয়েছি সেটা ইউজ করছি। তাহলে এর মান কত ছিল দেখো, এর মান এরই ছিল, বির মান ছিল এটা এ আর টু দি পাওয়ার ফোর, আর নিচে দুই ছিল, বা বলতে পারছি ধরো এ বাই টু, মানে এ কমন নিলে হচ্ছে আমাদের ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা এই এ টু দি পাওয়ার ফোর মানে যেখানে ইউজ হচ্ছে এখানে ইউজ করতে পারবো, মানে এর মান হচ্ছে এটা। এবার এর মান বের করতে বলেছে আমাদের, চেয়েছিল আমাদের এমন এ টু দি পাওয়ার ফোর, বি টু দি পাওয়ার ফোর, ফোর, জি ওয়ান ফোর, জি থ্রি টু দি পাওয়ার ফোর ছিল, আর সিক্স জি টু টু দি পাওয়ার ফোর, মানে এটা বাই আমাদের বের করতে হবে এ টু দি পাওয়ার ফোর এমন। দেখো এখানে আমরা সব মানগুলো বসাচ্ছি, ধরো এ টু দি পাওয়ার ফোর একই থাকছে, আর বি টু দি পাওয়ার ফোরের জায়গায় কি বসাবো আমরা, এটা টু দি পাওয়ার ফোর করলে কত হবে, এ টু দি পাওয়ার ফোরই হবে, আর তার সঙ্গে গুণে থাকছে আমাদের আর টু দি পাওয়ার ফোরের ফোর, মানে কত, পাওয়ার 16 হয়ে যাবে। মানে এই বি যেটা পেয়েছি এর ফোর পাওয়ার করছি ধরো, তাহলে এরও ফোর হবে, আর এই আর টু দি পাওয়ার ফোর তার আবার ফোর, এটা হলে আর টু দি পাওয়ার 16 এমন হয়। তাহলে প্রথমটা ভাঙালে আমরা এমন পাচ্ছি। তারপরে চার, জি ওয়ানের ফোর, জি ওয়ান কি ছিল, এ আর ছিল, তাহলে তার ফোর পাওয়ার করলে কত হবে, এরও ফোর হবে আর এরও ফোর হবে। তারপরে জি থ্রি, দেখো এটা এরও ফোর করছি, তাহলে কত হবে, এ টু দি পাওয়ার ফোর হচ্ছে আর কিউ আর ফোর,
পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 4 3 12 এমন হচ্ছে দেখো। তারপরে ছিল তার সঙ্গে 6 G2, G2 কত ছিল, এটা ছিল, আর G2 মানে এ ছিল, মানে এটা ছিল, এটার 4 হলে কত হবে, এ টু দি পাওয়ার 4 হবে, আর আর টু দি পাওয়ার মানে এই 2 এর সঙ্গে 4 গুণ হয়ে 8 হয়ে যাবে, এমন হচ্ছে দেখো উপরে। আর নিচে আমাদের এ টু দি পাওয়ার 4 ছিল, এর মান দেখো আমরা বের করেছিলাম এটা, মানে a/2 1 প্লাস আর টু দি পাওয়ার 4 এ, এটা পুরোটার আমাদের পাওয়ারে 4 থাকবে। তাহলে দেখো উপরের থেকে আমরা প্রত্যেক জায়গায় মনে হচ্ছে A4 আছে না, ঠিক আছে, আমরা A4 কমন নিয়ে নিয়েছি ধরো সবগুলো থেকে। তাহলে কি হচ্ছে, প্রথমে 1 প্লাস এটা হচ্ছে আর টু দি পাওয়ার 16, আর এটা হচ্ছে 4, 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 আর টু দি পাওয়ার 4, তারপরে এটা হচ্ছে 4 আর টু দি পাওয়ার 12, এটা হচ্ছে 6 আর টু দি পাওয়ার 8, আর নিচেই ধরো এটা 4 পাওয়ার যখন করব, 4 পাওয়ার তখন এ টু 4 হবে, মানে এ টু দি পাওয়ার 4 হবে, আর 2 এর এই নিচের 2 এরটার 4 পাওয়ার করলে কত হবে, 16 হবে, আর তার সাথে এটা ছিল 1 প্লাস আর টু দি পাওয়ার 4, তারপরে 4, তাহলে এ টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে 16 হয়েছে। এবার উপরের যে টার্মটা রয়েছে মানে এটাকে আমরা একটু সাজাতে হবে, ঠিক আছে। দেখো এখানে প্রথমে 1 রাখছি আমরা, তারপরে ধরো এটা 4, 4 আর টু দি পাওয়ার 4 লিখছি, তারপরে মানে এই টার্মটা লিখেছি দ্বিতীয়তে, আর তারপরে এটা লিখছি ধরো 6 আর টু দি পাওয়ার 4 তার স্কয়ার, তারপরে ধরো এটা লিখছি 4 আর টু দি পাওয়ার 4 তার কিউব, তারপরে হচ্ছে আমাদের এটা আর টু দি পাওয়ার 4 তারপরে 4, আর নিচে আমাদের ছিল এটা 1 প্লাস আর টু দি পাওয়ার 4 তারপরে 4। দেখো এই উপরে যেটা সাজালাম না, এটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতি, যেটা অধ্যায় ছিল একটা, দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরি বলে, সেই অধ্যায়ে আমরা 4 এর পাওয়ার ভাঙানো জানি, মানে a প্লাস যদি বলি আমরা x তার পাওয়ার 4, এটা ভাঙাবো, সেটা কেমন হয়, প্রথমে হয় আমাদের a টু দি পাওয়ার 4, তারপরে আমাদের এই সহগগুলো 4 হয়, মানে 4c1 হয়, সেখান থেকে আমরা 4 পাই, তারপরে এর পাওয়ার 1 করে কমে আর ওর পাওয়ার 1 করে বাড়ে, তাহলে এখানে যেহেতু আমাদের 1 দিয়ে শুরু হয়েছে, ধরো এর বদলে আমরা 1 নিলাম সুবিধার জন্য, তাহলে 1 হচ্ছে, আর এটা 1ই থাকবে, তাহলে মানে প্রথম পাওয়ারগুলো আর ভাবতে হচ্ছে না আমাদের, তাহলে এখানে 4x, তারপরে কত হয়, এই 4 এর পরে 6 হয়, মানে 62 র মান দেখবা, মানে কম্বিনেশনের সেই সমবায় আমাদের ওই 62 করলে 6 হবে, মানে মানে 4c2, 4c2 করলে 6 হচ্ছে, তাহলে ওই 6x² এমন বাড়ে, তারপর আবার 4x³ হবে, আর লাস্টে আমাদের ওই x টু দি পাওয়ার 4 এমন হয়ে যায়, মানে 4কে ভাঙালে আমরা এই 4টে মানে মোট 5টা পদ পাবো, তাহলে উপরে যে টার্মটা রয়েছে আমরা বলতে চাচ্ছি এটাকেই আমাদের ওইভাবে লিখতে পারবো 16, আর এই টার্মটাকে আমরা বলতে পারবো 1 প্লাস, এর দেখো এখানে x এর জায়গায় কি আছে, আর টু দি পাওয়ার 4, তাহলে আর টু দি পাওয়ার 4 পুরোটার আমরা বলতে পারবো ওই পাওয়ারে 4, আর নিচেই ছিল আমাদের এটা 1 প্লাস আর টু দি পাওয়ার 4 তার পাওয়ার 4, তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে, আর এই যে উপরে এই টার্মটা কিসের থেকে এসেছে, এটা একটা অধ্যায় আছে তোমাদের, সেটা হচ্ছে এই বাইনোমিয়াল মানে থিওরেম বলে আছে হয়তো, তো ওই অধ্যায়টা কি তোমাদের কমপ্লিট হয়েছে, আর ওই অধ্যায়টা কি কোনো অঙ্ক তোমাদের সলভ দরকার, যদি বাইনোমিয়াল থিওরির কোনো অঙ্ক তোমাদের দরকার হয় তাই কমেন্টে লিখো, আমরা ওই অধ্যায়টাই শুরু করব। দেখো তাহলে এগুলো সব কেটে গেছে, তাহলে এখানে আমাদের এই 16 যেটা আছে, সেই 16টাই হবে আমাদের অ্যান্সার। দেখো তবে 23 দাগ বলছে এবিসি গুণোত্তর প্রক্রিয়া আছে, আর এটা বলে দিয়েছে এই দুটো সমীকরণ দিয়েছে, এতে সাধারণ বীজ আমাদের দুটির একটি সাধারণ বীজ আছে বলেছে, থাকে, তাহলে প্রমাণ করতে হবে আমাদের এটা। তাহলে আমরা 23 দাগেরটা সলভ করছি। এখানে বলেছিল এবিসি গুণোত্তর শ্রেণীতে রয়েছে, মানে আমাদের এবিসি গুণোত্তর শ্রেণীতে থাকলে মানে এ বি সি এরা জিবিতে রয়েছে, তাহলে কি বলতে পারি আমরা, বি সমান সমান এ আর সি সমান সমান আমাদের ওই আর² তাই তো হয়, মানে এর সঙ্গে আর গুণ করে এটা, আর তারপর আবার আর গুণ করতে হবে, তাই আর² হচ্ছে। ধরো আমাদের এটা বলে দিয়েছে, আর প্রথম সমীকরণ ছিল আমাদের এমন, ax² প্লাস 2bx প্লাস সি ইকুয়াল 0, তাহলে এখানে আমরা ধরো বির মান বসিয়ে দিচ্ছি, সির মান এগুলো, তাহলে ax² হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 2bx এর মান কত ছিল, মানে 2bর মানে ছিল, মানে এখানে হচ্ছে আমাদের 2x, বির মান ছিল আমাদের
আর এটা সি এর মান ছিল আমাদের এ আর স্কোয়ার এমন, এটার মান 0। তাহলে দেখো এখান থেকে আমরা এ ক্যান্সেল করে দিতে পারছি না, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2rx বলতে পারি, বা 2xr, আর এটা আর স্কোয়ার ইকুয়াল 0। তাই দেখো এখান থেকে বলতে পারছি আমরা এক্স প্লাস আর তার স্কোয়ার, এটার মান হবে আমাদের 0। তাহলে দেখো এখান থেকে বলতে পারছি আমরা এক্স সমান সমান মাইনাস আর এমন। দেখো তারপর আরেকটা সমীকরণ ছিল আমাদের এমন, ডিএক্স স্কোয়ার প্লাস 2ex প্লাস এফ, এটার মান 0। তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় আর বসাচ্ছি ধরো, তাহলে হচ্ছে কত, ডি হবে মাইনাস আর তার স্কোয়ার 2e, এক্স এর জায়গায় আমরা মাইনাস আর বসাতে পারবো প্লাস এফ, এটার মান 0। তাহলে এটা হচ্ছে আমাদের ডি আর স্কোয়ার, এটা হচ্ছে 2er প্লাস এফ ইকুয়াল 0। দেখো এরপরে আমরা সব দিকে মানে দুদিকে ধরো আমরা এ দিয়ে গুণ করছি, গুণ করতে পারি দু সাইডে। তাহলে এটা এ দিয়ে গুণ করলে এমন হচ্ছে, ধরো ডি হচ্ছে ডি আর, ডি রাখলাম, আর এ আর স্কোয়ার এমন হচ্ছে, আর এটা হচ্ছে 2aer এমন, আর এটা হচ্ছে এফ ইকুয়াল 0। মানে 0-র সঙ্গে এ গুণ করলেও 0-ই হবে। এটা করলে কি সুবিধা আমাদের, এই এ আর স্কোয়ারের মান আমরা বসাতে পারবো। এ আর স্কোয়ারের মান কি ছিল, দেখো এ আর স্কোয়ারের মান ছিল আমাদের সি, এখানে আমরা করবো, মানে এখানে বলতে পারছি আমরা ডিসি আর মাইনাস 2a আর প্লাস এফ, এটার মান 0। দেখো এখানে আমরা ইয়ার এর মান বসাতে পারতাম না, ইয়ার এর মান বসিয়ে, তাহলে এখানে হচ্ছে ধরো 2e, আর ইয়ার এর মান ছিল আমাদের, ইয়ার ছিল বি, তাহলে এখানে আমরা এই ইয়ার এর মান বি বসাচ্ছি, ধরো ইয়ার এর মান বি, তাহলে কিন্তু আমরা বলতে পারছি ডিসি প্লাস এফ, এটার মান হচ্ছে আমাদের 2 ইবি এমন বলতে পারি। দেখো আমাদের টার্গেট ছিল কি বলতো, টার্গেট ছিল আমাদের, দেখো ওখানে হুম, দেখো ডি বাই এ আর ই বাই বি আর এ বাই সি, এরা নাকি এপিতে থাকবে, সেটা প্রুভ করতে হবে আমাদের। মানে আমাদের দেখাতে হবে এই প্রথমটা আর তৃতীয়টা যোগফলটা মাঝেরটা দ্বিগুণ। তার জন্য আমরা ধরো প্রত্যেকের নিচে বি রয়েছে, সি এ বি এমন রয়েছে, ধরো বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, হ্যাঁ তাই করো। মানে ই বাই বি দরকার আমাদের 2, তার জন্য আমরা প্রত্যেককে ধরো বি স্কোয়ার দিয়ে ভাগ করছি, এটা বি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এটাকেও বি স্কোয়ার দিয়ে ভাগ করছি, আর এটাকে বি স্কোয়ার দিয়ে ভাগ করছি, 2ab বাই বি স্কোয়ার। দেখো তাহলে এখানে ডিসি বাই বি স্কোয়ার এমন হচ্ছে। আর দেখো এ বি সি গুণোত্তর শ্রেণীতে থাকলে কি হয়, বি স্কোয়ারের মান এসি লিখতে পারি আমরা, তাহলে বলে দিয়েছিল এবিসি গুণোত্তর শ্রেণীতে রয়েছে, তাহলে আমরা সেটা ইউজ করতে পারবো এখানে। তাহলে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি ইউজ করছি, এসি। আর এটা ধরো এফ এর সাথে আমাদের রাখতে হবে সি, রাখতে হবে না এখানে, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমরা এখানেও এসি ইউজ করছি, ধরো এসি। আর এটা ছিল আমাদের, মানে একটা বি ক্যান্সেল হয়ে মানে 2e বাই বি, তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে ডি বাই এ হচ্ছে, আর এটা দেখো এ ক্যান্সেল হয়ে এফ বাই সি হচ্ছে, আর এটা হচ্ছে 2e বাই বি। তাহলে আমাদের যে টার্গেট ছিল ওই তিনটে এপিতে রয়েছে, এটা আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা ডি বাই এ, কমা ই বাই বি, কমা এফ বাই সি, এটা হচ্ছে ইন এপি। এপিতে প্রুফ করার দরকার ছিল, এটা আমরা প্রুফ করতে পেরেছি। তবে 24 দাগ বলছে দুটি ধনাত্মক সংখ্যা বি ও সি, এদের হচ্ছে সমান্তরাল মধ্যক এ বলেছে, আর জি1 জি2 বলেছে দুটো গুণোত্তরের মধ্যক, তাহলে এটা প্রুভ করতে হবে। অনেকটা 22-এর মতোই, তোমরা সলভ করতে পারবে, তো আমি ধরো সলভ করছি। তাহলে বি আর সি এর মাঝে আমাদের এ আছে, মানে বি তারপরে এ তারপরে সি, যদি এইভাবে বসাই তাহলে যে আমরা যে সিকোয়েন্সটা পাচ্ছি, মানে এরা কিসে থাকবে বলতে পারি, এটা সমান্তরাল বক্রতে থাকবে, মানে ইন এপি বলতে পারি। আর এক্ষেত্রে কি হয় আমাদের জানি, এই এর মান হয়, মানে মাঝেরটার মান হয় বি প্লাস সি বাই 2, তাই তো। আর একইভাবে বলেছে ওই বি আর সির মাঝে দুটো গুণোত্তরের মধ্যে বসাতে হবে, মানে প্রথমে জি1 আছে, তারপরে জি2 আছে, তারপরে ধরো আমাদের ওই সি আছে, তাহলে এরা কিসে থাকবে, এটা জিবিতে থাকবে। মানে এটা লিখবে সমান্তরাল প্রকৃতিতে আছে, আর এটা হচ্ছে গুণোত্তর প্রকৃতিতে আছে। তাহলে এক্ষেত্রে কি হয়, আমরা দেখেছিলাম এই আর যোগ মানে গুণ করে দিতে হয়, মানে জি1 এর মান হবে কত বলতে পারি আমরা, বি আর হবে, আর জি2 হবে কত, বি আর স্কোয়ার, আর যেটা ছিল আমাদের সি, সি এর মান কত হবে আমাদের, হবে বি আর কিউ। তাহলে এগুলো সব ইউজ করলে আমাদের হয়ে যাবে। আর ধরো এখান থেকে আমরা এর মানও একটু সিম্পলিফাই করতে পারি, এখান থেকে ধরো এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, বি আর সির মান, বির মান কত ছিল, বির মান ছিল না, আর সির মান ছিল আমাদের এটা বি আর কিউ বাই 2, মানে বলতে পারছি আমরা এর মান হবে এই বি বাই 2 1 প্লাস আর কিউ,
তাহলে এ যেখানে থাকবে সেটাই এখানে ইউজ করব, আর এগুলো আমাদের ইউজ করতে হবে, G1 G2 আর সির মান। ধরো আমাদের লেফট হ্যান্ড সাইড শুরু করছি আমরা। লেফট হ্যান্ড সাইড কি ছিল আমাদের, G1 তার কিউ আর G2 তার কিউ। তাহলে G1 এর মান কি হচ্ছে, G1 এর মান ছিল BR, মানে BR এর কিউ করলে কত হবে, B এর কিউ হবে, R এর কিউ হবে। আর G2 ছিল আমাদের ধরো B কিউ আর R স্কোয়ারের কিউ, R স্কোয়ারের কিউ মানে R⁶ হবে। তাহলে এখানে B কিউ আর কিউ কমন নাও, তাহলে হচ্ছে কত 1 প্লাস আর কিউ, পাওয়ার যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে আমরা এটা পেলাম। আর রাইট হ্যান্ড সাইড কি ছিল, দেখো রাইট হ্যান্ড সাইডে ছিল আমাদের এটা দেখাতে হবে 2ABC। তাহলে এখান থেকে আমরা প্রথমে 2 2 ইন্টু এর মান ধরো আমরা পেয়েছিলাম এই B/2 1 প্লাস আর কিউ, আর বির মান তো বি ছিল, আর সির মান ছিল আমাদের এই বি আর কিউ, এই যে সির মান ছিল আমাদের বি আর কিউ। তাহলে এখান থেকে 2 ক্যান্সেল হচ্ছে, বি বি গুণ করলে মানে 3টে বি হচ্ছে, তাহলে বি কিউ হয়ে যাবে, আর এরও কিউ হচ্ছে, আর 1 প্লাস আর কিউ, তাহলে একই হয়েছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, প্রুফ। তারপরে 25 জায়গার প্রবলেমটা, এটা আমাদের লাস্ট আজকে, আমরা পরের দিন 26 জায়গা থেকে প্রবলেমগুলো সলভ করবো। আর তোমরা যারা এতদূর ভিডিওটা দেখছো আর ভিডিও ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখো এখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যা এ বি গুণোত্তর গুণোত্তরীয় মধ্যক জি বলে দিয়েছে। আর এটা মানে এই একই ব্যাপার, এ আছে, মাঝে জি আছে, তারপরে বি আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওই জি স্কোয়ারের মান এ বি বলতে পারি, বা এমনভাবে বলতে পারি জি সমান সমান হবে আমাদের এ আর বি সমান সমান বলতে পারি আমাদের হবে এ আর স্কোয়ার, তাই তো। মানে এ জি বি এরা বলেছে নাকি গুণোত্তর প্রকৃতির আছে, মানে এটা এন বলতে পারি জিপিতে আছে, সেক্ষেত্রে আমাদের এমন হয়। তাহলে এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরো দেখাচ্ছি আমরা। লেফট হ্যান্ড সাইড কি ছিল 1/G² মাইনাস এ স্কোয়ার, আর এটা ছিল প্লাস 1/G² মাইনাস বি স্কোয়ার। জির মান বসিয়ে দিচ্ছি আমরা 1/, জির মান ছিল আমাদের এ আর, তাহলে হবে কত এ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের জি স্কোয়ার। জির মান ছিল আমাদের এ আর, মানে এ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি, বির মান ছিল আমাদের এ আর স্কোয়ার, তার স্কোয়ার করলে কত হবে এ স্কোয়ার R⁴ এমন। তাহলে দেখো নিচের থেকে আমরা 1/A², হ্যাঁ এখান থেকে ধরো এ স্কোয়ার কমন নিচ্ছি ধরো, তাহলে কত হবে R² মাইনাস 1 এমন। আর এখান থেকে ধরো কমন নিচ্ছি আমরা A² R², তাহলে কমন নিলে হবে আমাদের 1 মাইনাস আমাদের R² এমন হচ্ছে। তাহলে আমরা ধরো আমরা এমন নিলাম 1/A² মাইনাস 1, এটা কমন নিয়েছি, তাহলে কি থাকবে এখানে 1 থাকবে। আর এখানে দেখো এই এ স্কোয়ার তো কমন গিয়েছে, আর এটা 1 মাইনাস R² ছিল, তাই এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে 1/এই R²টা পড়ে থাকবে। দেখো এটা থেকে আমরা কমন নিয়েছি এই 1/A² মাইনাস 1, তাহলে এখানে ছিল 1 মাইনাস R², তাই মাইনাস হয়েছে, আর এখানে একটা R² পড়েছিল নিচেই। তাহলে এটাই হচ্ছে, এটা সিম্পলিফাই করলে কথা হচ্ছে R² মাইনাস 1, আর এটা হচ্ছে R², মানে R² মাইনাস 1 এমন। তাহলে R² মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, আর তাহলে হচ্ছে 1/এ আর তার স্কোয়ার। আর এ আর কেই মনে হয় আমরা বি বলতে পারতাম না, কি ছিল জি ছিল, মানে জি, এ আর এর মানই ছিল জি। তাহলে এ আর এর মান জি মানে 1/G², যেটা প্রুভ করতে বলেছিল রাইট হ্যান্ড সাইডে, সেটাই প্রুভ হয়ে গেছে আমাদের।